একদিন দুপুরবেলা আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরের এক পাশে আমাদের একটা বাথরুম ছিল, সেখান থেকে জরুল আর তার বিবাহিত বউর কণ্ঠ শুনি। জরুলের পিঠে সে সাবান লাগিয়ে দিচ্ছে। আমার ভালোবাসা আমার জরুল আমার জামাইয়ের শরীরে অন্য মেয়ে হাত দিবে, এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। আল্লাহ এমন দিন কোনো মেয়ের জীবনে না আসুক দোয়া করি। আমি রুমে চলে আসি আর ইচ্ছে মতো কান্না করি। সেদিন রাতে জরুল ওই মেয়েটার সাথে থাকে, আমি কিছুই বলিনি। বাড়ির নতুন কাজের মেয়েটা সে রাতে আমার সাথে থাকে। আমার তাহাজ্জুদের কান্নায় সে একমাত্র সাক্ষী ছিল। সারা রাত ঘুমাতে পারিনি। এত কিছুর পরেও আমি জরুলকে ভালোবাসি। আমার জায়গায় এটা স্বার্থপরতা, কিন্তু বাস্তবে তো জরুলের বউ সেই মেয়েটাও। আমার যতটুকু অধিকার জরুলের উপর আছে ততটুকু অধিকার মেয়েটারও আছে। মেয়েটার নাম মালসা। পরের দিন দুপুরবেলা জরুল রুমে আসে। আমি জরুলকে বলি, কি দরকার রুমে আসার, তুমি ওখানেই থাকো, আরো অনেক কথা বলি। জরুল আমাকে উত্তর দেয়, রান্না বান্না করে খাওয়াচ্ছে, তোমার তো বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা নেই ওর উপর। ও আমার বউ, ওর কাছে যাব না, এটা কেমন কথা? হাসি। আমি কিছু বলি না, কিন্তু মানতে কষ্ট হচ্ছে। আর মনকে এটা বলে বুঝাচ্ছি ও যা বলছে তা তো সত্যি। ও আমার বিছানায় ঘুমিয়ে যায়। রাতের বেলা উঠে আমাকে বলে ভাত দেওয়ার জন্য। আমি ভাত আনতে রান্নাঘরে যাই। গিয়ে দেখি মালসা অসুস্থ, অনেক বমি করতেছে। জরুলকে বলি, কিন্তু ওর কাছে টাকা নাই ডাক্তার আনার, তাই ও চুপ থাকে। আমি টাকা বের করে দিই, ডাক্তার আনে, ওষুধ লিখে দেয়। ওর পরনের জামা পর্যন্ত নাই, শুধুমাত্র দুইটা জামা। বমি করে দুইটাই নষ্ট করে ফেলছে। এখন জামা না থাকার কারণে বমিওয়ালা জামাটা পরে বসে আছে। আমি আমার থেকে দুইটা শাড়ি দেই ওরে। এরপর জরুলকে ভাত দেই, আমি নিজেও বসি ভাত খেতে। জরুল সে রাতে আমার সাথে ঘুমায়, আমাকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়। পরের দিন নাস্তা নিতে রান্নাঘরে যাওয়ার পর মেয়েটা আমাকে বলে, তুমি কেন ওর সাথে খাচ্ছ? তোমার যতটুকু অধিকার আমারও তো ততটুকু অধিকার, আর আমার জামাইয়ের সাথে আমি নাস্তা খাবো। আমি শুধু থ হয়ে শুনি। এতদিন এই মেয়েটা আমাকে আপনি করে বলতো, এত টাকা পয়সা এত জামা কাপড় দিয়েছি, এখন সেই মেয়ে আমাকে তুমি করে বলতেছে, আমার নুন খেয়ে আমাকে লাথি মারতেছে। আমি জরুলকে গিয়ে এই কথা বলি, কান্না করি আর চিৎকার করে বলি, বেঈমান, আমি চলে যাব, তোর সাথে থাকবো না। জরুল আমার চুল ধরে আমাকে অনেক মারে আর বলে, ওর জামাইরে ও বলছে, তোর কি সমস্যা? আমি তখন চুপ করে থাকি। আমি অবাক হয়ে যাই ওর কথা শুনে। সেদিন থেকে জরুলকে ত্যাগ দেই, কিন্তু আমার অবুঝ মন শুধু জরুলের জন্য কাঁদতো। এত কিছুর পরেও আমি জরুলকে ভালোবাসতাম। ওর সব হাত খরচ আমি চালাতাম, এমনকি ওর শ্বশুর বাড়িতে যাওয়ার টাকা ছিল না। আমি আমার গলার চেইন বিক্রি করে ওরে টাকা দেই। তখন গহনার ভরি ছিল 4000 টাকা। 2000 টাকা ওরে দিই, বাকি 2000 টাকা আমি রেখে দিই। আমি আর পারছিলাম না, সিদ্ধান্ত নিই আমি আর সতীনের ভাত খাবো না, আবার কারো সংসার ভাঙতেও পারবো না। এ সংসারে কখনো আমার সুখ হবে না। আমার পিছনে শত্রু লেগে গেছে। এদিকে আমার শাশুড়িরা তো ভালো করে আমার পিছনে শত্রুতা করতেছে। আর না পেরে ভাইকে চিঠি লিখে বলি, ভাই একটা ডিভোর্সের কাগজের ব্যবস্থা কর, আমি এ বাসায় থেকে ডিভোর্স দিতে চাই। জরুলের সাথে দূরত্ব বাড়িয়ে দিই। আমি আসলে দূরত্ব বাড়িয়ে দিয়েও লাভ হচ্ছে না, কারণ জরুল আমাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না। মাঝে মাঝে আমাকে ঘুমের মধ্যে রেখে ওর কাছে যেত। আমি বুঝতাম আর কাঁদতাম, কিছু বলতাম না। জরুলকে যদি আমি চাপ দিতাম তাহলে সে মেয়েটাকে তালাক দিয়ে দিত, কিন্তু মুসলিম হিসেবে, মানুষ হিসেবে আমি সেটা করিনি, আল্লাহকে ভয় পেয়ে। কারণ ওরে তালাক দিলে জরুলের সাথে আমার সুখ হতো না, আজীবন আমাকে কষ্ট পেতে হতো। আমি খুব কাঁদতাম, খুব বেশি কাঁদতাম, কারণ জরুলকে ছাড়া থাকবো কিভাবে এটা চিন্তা করে। ভাই আমাকে লোক মারফত খবর পাঠায়, ডিভোর্সের সবকিছু রেডি, তুই বের হ। শুধুমাত্র আমার ছোট ভাইটা আমার আবেগ বুঝেছিল। সে সময়টাতে ভাইয়া আমাকে অনেক সাপোর্ট দেয়। আমি চলে আসার জন্য রেডি হই, কিন্তু আসতে গিয়েও আসতে পারি না। প্রতিদিন বলি আজ চলে যাব, কিন্তু জরুলকে আরেকদিন দেখার লোভে, আরেকটা রাত জড়িয়ে ধরে ঘুমানোর লোভে থেকে যেতাম। তাকে জড়িয়ে ধরে কাঁদতাম, যে কান্নার কোনো শব্দ ছিল না। বেশি প্রেমের বিয়েগুলোতে এমনটাই হয়, কেউ বেঁচে থেকে মরে যায় আর কেউ সত্যি সত্যি কারো হাতে মরে যায়। এমন করতে করতে 7 দিন পার হয়। 7 দিন পার হওয়ার পরেও আমি বের হতে পারছিলাম না, কারণ আমি সত্যি জরুলকে হারাতে চাই না, কিন্তু আমার দ্বারা সতীনের ভাত খাওয়া পসিবল না। পরের দিন বিকেল বেলা আমি বের হয়ে আসি। জরুল ওই মেয়েটার সাথে কথা বলছিল, সেটাই দেখলাম বের হওয়ার সময়। আমাকে কাজের মেয়েটা জড়িয়ে ধরে অনেক কেঁদেছে আর আমাকে বলেছে আমি জানাবো সব খবর আপনাকে। আসার সময় মেয়েটাকে আমার কানের দুলজোড়া দিয়ে আসি, কারণ আমার আপন বলতে ওই বাড়িতে ওই মেয়েটাই ছিল। আধারে গিয়েছে আমার জীবন, সূর্য হাসে না, হাসে না তো ভুবন, কালো মেঘে ঢেকে গেছে আমার এই জীবন। সব পেয়ে আজ হারালাম আমি, বড় নিঃস্ব আমি, জানে আমার খোদা, এলোমেলো করে দিল ওই দমকা হাওয়া। কাঁদতে কাঁদতে বের হয়ে আসি, এসে মাকে জড়িয়ে ধরি। আমার মা আমাকে খুব সাপোর্ট করেছে। আমি খুব ভেঙে পড়ি। বারবার আমার মনে হচ্ছিল গিয়ে জরুলকে জড়িয়ে ধরলে আমার মনের সব ব্যথা দূর হয়ে যাবে, কিন্তু মন বলতো জরুলের বউ আছে ঘরে। ছোট ভাই ডিভোর্সের সবকিছু রেডি করে আমি সাইন করে ফেলি। আমি জরুলকে খুব ভালোবাসি, ঘুমাতে পারতাম না, কারণ জরুলকে জড়িয়ে ধরা ছাড়া আমার ঘুম আসতো না। ঘুম ভাঙলে আমার মন শুধু জরুলকে
আমাকে খুঁজতো। জরুলের খবর কাজের মেয়েটা আমাকে দেয়। আমি আসার পর জরুল আমার রুমে গিয়ে দেখে আমি নেই। তারপর ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আমাকে নিতে আসতে বের হওয়ার সময় জরুলের মা জরুলের পা ধরে বলে আমাকে দুধের দাম দে, এর দাম স্বরূপ আমাকে যেন আর না আনে। আমি ডিভোর্স পাঠানোর পর জরুল অনেক কেঁদেছে আর আমার রুমটা তালা মেরে দেয়। সে বলে এটা হাসির রুম, কখনো যেন এটাতে কেউ না ঢোকে। দিন যত যায় জরুল আমার শূন্যতা অনুভব করে, নেশার মধ্যে নাকি আরো ডুবে যায়। এসব শুনে আমি আরো পাগল হয়ে যাই। তখন আমার পরিবার আমাকে ঢাকাতে পাঠিয়ে দেয় এবং কি আমার বিয়ের জন্য তোড়জোড় চালায়। আমি জরুলের জন্য অনেক চিঠি লিখতাম কিন্তু সেগুলো আর পাঠাতাম না। আমি এতটাই ভেঙে পড়েছি আমি রাস্তাঘাটে পর্যন্ত কাঁদতাম। আমার আল্লাহ জানেন আমি কত কষ্ট পেয়েছি। আমি কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর কাছে মৃত্যু চাইতাম। আমার পরিবার এসব সহ্য করতে না পেরে আমার মা বলেছিল আমি যেন জরুলের কাছে চলে যাই, কিন্তু আমি আসিনি কারণ আমি সতীনের ভাত খেতে পারবো না। কাজের মেয়েটার সাথে যোগাযোগ করতে চাইতাম কিন্তু আমার মা দিত না। জরুলের সাথে 3টা মাস আমার কোনো যোগাযোগ নাই। আমার পরিবার আমার ফুপুর ননদের ছেলের সাথে বিয়ে ঠিক করে। আসলে ভাগ্য করে আমি অবিবাহিত ছেলে পেয়েছি, কারণ ডিভোর্সি মেয়েদের অবিবাহিত ছেলের সাথে বিয়ে হওয়া মানে আকাশের চাঁদ ছোঁয়ার মতো ব্যাপার। বিয়েতে রাজি ছিলাম না কিন্তু পরিবার আর পরিস্থিতির কারণে বিয়েটা হয়।